নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের বর্ষা ডায়েরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। মৌ অহনাদের বাসায় আসে কেমিস্ট্রি বোঝার জন্য। আয়ান আবার খুব ভালো কেমিস্ট্রি পারে, তাই অহনার যে কোনো কেমিস্ট্রির প্রবলেম সলভ করে দেয় সে। মৌও মাঝে মাঝে কিছু প্রবলেম বুঝে নেয়। সেদিনও এই কারণেই এসেছিল সে। মৌ অহনাকে জিজ্ঞাসা করে যে আয়ান কোথায়। সে বলে আয়ান ছাদে আছে। মৌ ছাদে যায়, দেখে আয়ান ফোনে যেন কার সাথে কথা বলছে। আয়ন ভাইয়া, আমার একটা প্রবলেম ছিল কেমিস্ট্রি, একটু বুঝিয়ে দিবেন? আয়ান ফোন রেখে বলে যে আচ্ছা আয়, একবারে কিন্তু বোঝাবো। ঠিক আছে। এরপর আয়ান মৌকে তার পাশে বসতে বলে। প্রথমে মৌ এতে ইতস্তত বোধ করে, কিন্তু আয়ানের অনেকবার বলার পর না চাওয়া সত্ত্বেও সে বসে। এসব আবার দেখছিলেন সেদিনকার সেই আন্টিটা। ওনাদের বাসার ছাদ থেকে আয়ানদের বাসার ছাদ দেখা যায়। এসব দেখে ওই আন্টিটার খুব রাগ হয়। মৌ কিছুক্ষণ পর বাসায় চলে যায়। বিকেলের দিকে ওই আন্টিটা আয়ানদের বাসায় আসে। সেদিন শুক্রবার থাকায় সবাই বাসায় ছিল। আয়ানদের আম্মু ওনাকে দেখে কিছুটা অবাক হয়। আরে ভাবি, আপনি হঠাৎ কি মনে করে? আপনার মেয়ে বান্ধবী আর তার পরিবারকে ডাকুন, কিছু কথা আছে। কি কথা? আসলেই বুঝতে পারবেন। তারপর আয়ানদের আম্মু মৌ আর তার ফ্যামিলিকে ডাকে। 10 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যায়। এই তো চলে এসেছে মেয়ে। এরই মধ্যে আয়ান, অহনা আর তাদের আব্বু নিচে যায়। কি কথা বলবেন আন্টি? বলছি কি, মা বাবা কি কিছু শিক্ষা দেয়নি? সবাই এ কথা শুনে অবাক। কি বলছেন এসব আপনি? বান্ধবীর ভাইয়ের সাথে যে রং ঢং করো তা তো খারাপ লাগে না? মুখ সামলে কথা বলুন। কী সব উল্টাপাল্টা কথা বলছেন? ঠিকই তো বলছি। একদিন দেখি ফুচকা খেতে বের হয়ে আর একদিন ছাদে বসে গল্প করো। ছি। আপনি যা ভাবছেন এমন কিছুই না। তো কেমন কিছু শুনি? তোমাদের এসব কাজ দেখে আমাদের ছেলেমেয়েরা তো বিগড়ে যাচ্ছে। মৌ এসব শুনে নীরবে চোখের জল ফেলছে। সে ভাবতেও পারেনি এমন কিছু হয়ে যাবে। সে তো আয়ান ভাইয়ের সাথে কখনো ওভাবে মেশেইনি যেমনটা এই আন্টি বলছে। এদিকে মৌ আর তার বাবা মা এসব শুনে তো হতবাক। তাদের মেয়েকে বিশ্বাস করে তারা, কিন্তু বাইরের মানুষ এসবের বদনাম শুনে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। ওই আন্টিটা এই সেই কথা বলেই যাচ্ছে। মৌ কেঁদেই চলেছে, আর আয়ান রাগে যেন ফেটে যাচ্ছে। বয়সে বড় দেখে কিছু না বলেও চুপ করে বসেছে সে। হঠাৎ করে আয়ানের আম্মু বলে উঠল, ওরা দুজন বিবাহিত। এ কথা শুনে সবাই চরম অবাক হয়ে যায়। কেউ ভাবতেই পারেনি উনি এমন কিছু বলবেন। আয়ানের আম্মু অনেকক্ষণ ধরে চুপ করেছিলেন। তিনি ভাবছিলেন কিভাবে এনার মুখটা বন্ধ করা যায়। তিনি অনেক ভেবেচিন্তেই কথাটা বলেছেন। আয়ান আর মৌ যে বিবাহিত এ কথা শুনে আন্টির মুখে লেগে থাকা কথাগুলো তালা পড়ে গেল। আর কোনো কথা মুখ দিয়ে বের করতে পারছে না সে। কি হলো ভাবি, চুপ হয়ে গেলেন কেন? অত কিছুই তো বলছেন আপনি। এখন বলুন দেখি, আমার জানা মতে বিবাহিত কোনো ছেলে মেয়ে এভাবে ঘুরলে গল্প করলে তো কোনো সমস্যা হওয়ার কথা না আপনার। আন্টি আমতা আমতা করে বলছেন, কি কি কিভাবে মানবো যে ওরা বিবাহিত? আমি বলছি, আর আমাদের পরিবারের সবাই জানে। আর কি দরকার? আর বিয়ের রেজিস্ট্রি পেপার আছে, কিন্তু সেটা আপনাকে দেখানোর ইচ্ছে নেই। সবাই শুধু অবাক হয়ে আয়নের আম্মুর কথা শুনছে। ওরা বিবাহিত হয়ে থাকলে আপনি এতক্ষণ চুপ কেন ছিলেন? আর এদের বিয়ের কথা সমাজে কেউ তো জানে না। দেখতে চাইছিলাম যে আপনি আসলে কোন পর্যায়ে চিন্তা ভাবনা করেন। একটা ছেলে মেয়ে যে দুদিন আলাদা দেখেছেন, তাতে আপনি এমনভাবে নিলেন। আপনার উচিত ছিল এত কিছু বলার আগে আসল ঘটনাটা জানার, কিন্তু আপনি কিছু না ভেবে এত কিছু বলে ফেললেন। এবার আপনাকে বলি আসলে কি হয়েছিল। আপনি যেদিন ওদের দুজনকে বাহিরে দেখলেন, সেদিন আসলে দুজন ছিল না, তিনজন ছিল ওরা। আপনি একটু ভালোভাবে দেখলে ওনাকে দেখতে পেতেন। আর সাথে গল্প করার কথা বলছিলেন তো, তখন আসলে বউ আয়ানের কাছে পড়া বুঝতে গিয়েছিল। পড়া শেষ হলে চলে এসেছে, ব্যাস এটুটুকুই।
অথচ না বুঝে না জেনে এত কিছু বানিয়ে দিলেন আপনি। আর বিয়ের কথা কেউ জানে না, কারণ আমরা বলিনি। মৌয়ের পরীক্ষা শেষে অনুষ্ঠান করে ওকে এ বাড়িতে আনতাম। আন্টি লজ্জায় মাথা নিচু করে আছে। আমার মনে হয় আপনার সব জানা হয়ে গিয়েছে, আপনি যেতে পারেন এখন। উনি যাওয়ার সাথে সাথে সবাই আয়ানের আম্মুর দিকে ঘুরে তাকালো। সবার চোখে মুখে হাজারো প্রশ্ন। আম্মু, তুমি কি সব বললা ওই আন্টিকে? আমাদের বিয়ে কবে হলো? হয়নি তো হয়ে যাবে, আর আজকেই হবে। আম্মু, তুমি ঠিক আছো তো? কি সব বলছো? তোমার আম্মু যা বলেছে ঠিক বলছে। তোমার আম্মু সঠিক সময়ে সঠিক ডিসিশন নিয়েছে। এটা কোন দিক দিয়ে সঠিক ডিসিশন? আমি অন্য কাউকে ভালোবাসি। সবার সম্মান বাঁচানোর জন্য আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। সমাজের কেউ তাদেরকে ভালো চোখে দেখতো না, যদিও কিছু করেনি তারা, কিন্তু উনি সবার কাছে তাই বলে বেড়াতো যা উনি নিজে দেখেছেন। কিন্তু তোরা দুজন স্বামী স্ত্রী এটা জানার পর উনি এমন কিছুই বলতে পারবেন না। আর এমনিতেও আমি আর তোর মা ভেবেছিলাম মৌয়ের পরীক্ষার ওদের বাসায় তোর জন্য বিয়ের প্রপোজাল নিয়ে যাব। আর আমাদের দুজনেরই মৌকে আগে থেকেই ভালো লাগতো। আয়ানের আব্বু মৌয়ের আব্বুর উদ্দেশ্যে বলে, কি রেজওয়ান সাহেব, ঠিক আছে আমাদের ডিসিশন? জি হ্যাঁ, ঠিক আছে, আমারও মনে হয় এমন কিছুই ভালো হবে। এরপর ওই রাতেই কাজী সাহেবকে ডেকে বিয়ে পড়ানো হয়। মৌ কিছুতেই বলেনি, কারণ সেই সবকিছু শোনার পরে অনেকটা স্ট্রেস ছিল। আর আয়ান মানা করেছে, কিন্তু তার কথা কেউ শোনেনি। বর্তমানে আয়ান অহনাকে ফোন দেয়। অফিস থেকে আসার সময় ফোন দিতে বলেছিলে যে? আসলে না, আমার খুব চকলেট খেতে ইচ্ছে করছে, নিয়ে আসিস ভাইয়া। আর হ্যাঁ শোন, সব ডাবল আনিস। ডাবল কেন? আমি তো খাই না। তোর জন্য কে আনতে বলছে? আমি তো ময়ূর কথা বলছি। তুই কি ভুলে গিয়েছিস নাকি যে তোর বাসায় একটা বউ আছে? ও হ্যাঁ, তো আচ্ছা, আনবো নে। এ বলে আয়ান ফোন রেখে দিল। মৌ বলল, অহনা শোন না, আমার না খুব রান্না করতে ইচ্ছা করতেছে। আম্মুকে বলে আজকে রাতের রান্নাটা আমি করি। আম্মু কি রাজি হবে নি? আরে হবে, চল তো আগে গিয়ে বলি রান্নার কথা। তারপর তারা গিয়ে আয়ানের আম্মুকে রান্না করার কথা বলল। প্রথমে আয়ানের আম্মু কিছুতেই রাজি হলো না, পরে তাদের জোরাজোরিতে রাজি হলো। মৌ আর অহনা দুজন মিলে রাতের খাবার তৈরি করলো। রান্না করে এসে তারা রুমে এসে বসেছে। এমন সময় আয়ান অফিস থেকে আসলো। তাকে দেখেই অহনা বলে উঠল, ভাইয়া চকলেট এনেছিস? এই নে। তারপর আয়ান মৌ আর অহনার দিকে একটা বক্স চকলেট এগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। অহনা আর মৌ মনের সুখে চকলেট খাচ্ছে। হঠাৎ মৌ বলে উঠল, জানিস অহনা, আমার না তোর ভাইয়াকে এখন খুব জ্বালাতে ইচ্ছে করছে। আমার ইচ্ছে করছে। মৌ অহনার সম্মতি পেয়ে কাজ শুরু করলো। সে চকলেট খেয়ে খোসাগুলো সব বিছানায় ফেলতে লাগলো। তার দেখা দেখি অহনাও তাই করলো। এদিকে আয়ান ওয়াশরুম থেকে বের হয়ে আওয়াজ শুনে তারা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। আয়ান রুমে এসে পুরোই অবাক। পুরো বিছানায় চকলেটের খোসা দিয়ে ভরা। এসব দেখে তার চরম রাগ হতে লাগলো, কারণ সে বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। এসব ময়লা যেখানে সেখানে ফেলা তার একদম সহ্য হয় না। সে জোরে জোরে অহনাকে ডাকতে লাগলো, কিন্তু ওইদিকে অহনা কোনো জবাব নিচ্ছে না। মৌ আর অহনা তো নিচে এসে আয়নের ডাক শুনে হাসতে হাসতে অবস্থা শেষ। তারা কোনো রকমেই হাসি থামাতে পারছে না। আয়নের আম্মু টেবিলে খাবার রেডি করছিল। তাদের দুজনের হাসি দেখে উনি বললেন, কিরে এভাবে হঠাৎ পাগলের মতন হাসছিস কেন? তোমার ছেলেকে একটু জ্বালালাম আর কি, সেই মজা লাগছে আমার। আহারে, আমার ছেলেটা তোদের দুজনের অত্যাচারে পাগল হয়ে যাবে। এদিকে আয়ান রাগে রাগে সিঁড়ি দিয়ে নামছে। তাকে দেখে অহনা আর মৌ দৌড়ে রান্নাঘরে চলে গেল। খাবার সময় সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। আয়ান বলল, আচ্ছা, আজকে খাবারের টেস্টটা একটু আলাদা লাগছে, ব্যাপার কি? আজকে মৌ আর অহনা মিলে রান্না করেছে। ও, তো দুই সুপার স্পেশাল রাঁধুনি রান্না করেছে আজকে। বেশ ভালোই রান্না করেছে। মৌ খেতে খেতে আয়নের দিকে মাছের বাটি এগিয়ে দিল আর বলল,
আরে আয়ান, তুমি এটা খাওনি? এটা নাও, অনেক মজা হয়েছে। এ কথা শুনে আয়ান বিষম খেলো, কারণ এর আগে মৌ আয়ানকে ভাইয়া বলে ডেকেছে আর আপনি বলে সম্বোধন করেছে, কখনোই তুমি বলেনি। আয়ানের এই অবস্থা দেখে সবাই মুখ টিপে টিপে হাসছে। আয়ানের তো বেশ লজ্জা পেয়েছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। মৌ রুমে যাচ্ছিল, তখন অহনা তাকে ডাক দিয়ে বলে যে, আই এম প্রাউড অফ ইউ মাই জান। যা দিয়েছিস না আজকে ভাইয়াকে, আমার তো সেই মজা লেগেছে তখন। থ্যাঙ্কস মেরি জান, কিন্তু এটা তো কিছুই না, এখনো অনেক কিছু বাকি আছে। আমার কথা মনে থাকে না তাই না? আমাকে ভুলে যাও তো, কিন্তু এখন থেকে সবসময় শুধু তুমি আমার কথাই মনে করবে, দেখো। এই বলেই মৌ একটা চোখ টিপ দিয়ে চলে যায়। রুমে এসে মৌ দেখে যে আয়ান গুটিসুটি ভাবে ঘুমিয়ে আছে। আহারে বেচারা, মনে হয় হালকা শীত লেগেছে, কাঁথাটা গায়ে দিয়ে দিই। এরপর মৌ আয়ানের গায়ে কাঁথা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মৌ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। সে নিচে গিয়ে আয়ানের আম্মুকে নাস্তা বানাতে হেল্প করলো। এদিকে আয়ান ঘুম থেকে উঠে শাওয়ার নিতে লাগলো। শাওয়ার নিয়ে সে বের হলো কেবলই অমনি মৌ রুমে ঢুকলো। মৌ রুমে এসেছিল ফোন নিতে। সে দেখলো আয়ান শুধু একটা টাওয়েল পেঁচিয়ে আছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ছি ছি ছি, এই আমি কি দেখলাম? এবার কেউ রুমে থাকে? বলে মৌ পিছনে ফিরে দাঁড়িয়ে রইল। আয়ান তো এসব দেখে ব্যাবাচাকা খেয়ে গেছে। সে নিজেকে সামলে নিয়ে বলল, এই, তুই এভাবে আমার রুমে নক না করে কেন ঢুকেছিস? এটা আমার রুম, আমি যেভাবে ইচ্ছা সেভাবেই আমার রুমে থাকবো। তুই বলার কে? এসব শুনে মৌয়ের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে হঠাৎ করে সামনে ঘুরল। ধীরে ধীরে সে আয়ানের দিকে এগোতে লাগলো। আয়ান তো এসব দেখে কিছুটা ভয় পেয়ে গেল। সে ভেবে পাচ্ছে না মৌ আসলে কি করতে চাচ্ছে। মৌ এগোতে এগোতে বলল, এটা শুধু তোমার রুম না মিস্টার আয়ান, এটা আমারও রুম। বিয়ে করে এনেছো আমায়, তোমার সব কিছুর ওপর আমার অধিকার আছে, এমনকি তোমার এই শরীরের ওপরেও। এতক্ষণে মৌ আয়ানের একদম কাছে চলে এসেছে। আয়ান কিছু বলতে যাবে তার ঠিক আগেই মৌ তার আঙুল আয়ানের ঠোঁটের উপর রাখে আর বলে, হুশ, একটা কথাও না, জানো তোমার এই বডি দেখে না আমার একটা গান মনে আসছে। পুরানো একটা গান, আমি কিছু ওয়ার্ড চেঞ্জ করেছি। পড়ে না চোখের পলক, কি তোমার বডির ঝলক, দোহাই লাগে বডিটা তোমার, একটু শার্টে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো। এই গান গাওয়ার সময় মৌ অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছিল। আমার নিজেরই চরম হাসি পাচ্ছিল গানটা লেখার সময়। কেউ গানটা খারাপ মাইন্ডে নেবেন না প্লিজ, জাস্ট মজার জন্য বানালাম। মৌ তো মনে মনে হেসেই যাচ্ছে। একে তো আয়নের মুখের অবস্থা দেখে আর গানের কথা মনে পড়ে। আয়নের অবস্থা তো নাজেহাল, ঘাম ছুটছে তার। কোনোদিনও কোনো মেয়ের এতটা কাছে আসেনি সে। তার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। মৌ আয়নের কাছে চলে গিয়ে একটা শার্ট এনে আয়নের মুখের উপর মেরে বলল, তাড়াতাড়ি নিচে আছো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এই বলে মৌ সেখান থেকে চলে আসলো। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, এত সাহসের! আমার এত কাছে আসলো সে, আমারই তো ঘাম ছুটে গেল। আর এই মেয়ের তো মানে ভাবভঙ্গিরও কোনো পরিবর্তনই দেখলাম না। এই বলে আয়ান রেডি হয়ে নিল আর মৌ নিচে এসে হাঁপাতে থাকে। হাত পা প্রচন্ড কাঁপছে তার। হাজি, আমি এত সাহস পেলাম কিভাবে? আয়নের কত কাছে ছিলাম আমি, তখন বেশি ভয় না লাগলেও এখন এত ভয় লাগছে কেন? হার্টবিট তো বেড়ে যাচ্ছে কেন? আল্লাহ! মৌ কলেজে আসার পরে অহনাকে আজকের সব ঘটনা বলে। অহনা তো শুনে হাসতে হাসতেই শেষ। দোস্ত, ইউ আর দ্য বেস্ট। তোর সাহস আছে বলতে হবে। তুই ভাইয়ার সামনে ওভাবে ছিলি কেমনি? আমি হলে আমার হাত পা কাঁপতে কাঁপতে শেষ হয়ে যেত। আর বলিস না, যখন তোর ভাইয়ের সামনে ছিলাম তখন বেশি ভয় লাগেনি, কিন্তু রুম থেকে বের হয়ে আসার পরই এমন ভয় লাগছিল, কি আর বলবো, বুঝলাম না এমন কেন হলো। কিন্তু যাই বলিস না কেন, ভাইয়ার মাথা থেকে যে এই ঘটনাটা সহজে যাবে না তা জানি। তা তো অবশ্যই, এই জন্যই তো এমন করলাম। এখন শুধু তার মনে মাথায় শুধু আমি ঘুরবো। এই মনে না, আহ কি যে ভালো লাগছে। আচ্ছা, ক্লাসে চল, দেরি হয়ে যাবে নি। পদার্থ বিজ্ঞান ক্লাস চলছে।
মৌ আর অহনা মাঝের সারির বেঞ্চে এসে বসেছে। ক্লাসের মাঝে হঠাৎ অহনা হেসে ওঠে। একটু পরে হাসার ফলে মৌ তার আশেপাশে কয়েকটা মেয়েকে শুনে মৌ একটু রেগে গিয়ে বলে, ওই অহনা, এবার পাগলের মতো হঠাৎ করে হাসছিস কেন? আর বলিস না রে দোস্ত, আমার না হঠাৎ করে তোর আর ভাইয়ার আজকের সকালে সিচুয়েশনটা মনে পড়ে গেল। জাস্ট ইমাজিন করছিলাম আমি, তাই এত হাসি পাচ্ছে আমার। হ্যালো, এই মেয়েটা আস্ত একটা পাগল। আর এইভাবে হাসি দিস না রে, স্যার বুঝতে পারলে ক্লাস থেকে শিওর বের করে দিবে। অহনা ঠোঁটের উপর আঙুল দিয়ে বলল। এনে চুপ হলাম। 5 মিনিট পর আবারও অহনা হেসে উঠল। এবার একটু জোরেই হেসে ফেলেছে সে, যা স্যারের কান পর্যন্ত পৌঁছে যায়। স্যার রাগের দৃষ্টিতে অহনার দিকে তাকায়, কিন্তু অহনা যেদিকে খেয়ালই করেনি। সে তো হেসেই চলেছে। মৌ মনে মনে বলছে, আজকে আমি গিয়েছি একেবারে, স্যার যে কি রেগে আছে। আর এই মেয়ের মাথা গেছে নাকি? এই যে অহনা, স্ট্যান্ড আপ। এখানে কি কোনো কৌতুক চলছে নাকি যে তুমি এতে হাসছো? নাকি আমি বিয়ের কোণে মজার লাইন বলেছি? অহনা স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল, না স্যার, তেমন কিছুই না। আসলে মো একটা ফানি কথা বলছিল, তাই তো হাসছে। মৌ তো এ কথা শুনে পুরোই থ বনে গেল। স্যার মৌকে এবার দাঁড়া করালো। মৌ, ক্লাসে এসব কথা কোন সাহসে বলো তুমি? এসব ক্লাসের বাইরে বলে, জানো না তুমি? মৌ করুণ সুরে বলল। স্যার, আমি এমন কিছু বলিনি। এদিকে অহনা তো এসব দেখে মুখ টিপে হেসেই যাচ্ছে। তোমার সাহস তো কম না, তুমি ভুল করেও স্বীকার করছো না। যাও, দুজনে ক্লাস থেকে বের হয়ে যাও। কিন্তু স্যার। নো মোর ওয়ার্ডস, এক্ষুনি বের হয়ে যাও। মৌ আর অহনা মাথা নিচু করে বের হয়ে যায়। ফজল গাদব মহিলা, তোর জন্য আজকে এমন অপমানিত হতে হলো। আর এত মিথ্যে বলি কেন? ওমা, মিথ্যে বললাম কই? ঠিকই তো বলেছি। ভাইয়া আর তোর মধ্যে যা হলো তা ফানি নয় তো আর কি। উফ উফ, কি চিন্তা করে রে। আমি তোকে ওসব বলতে গিয়েছিলাম, নিজের মাথায় নিজেই বাড়ি দিতে ইচ্ছে করতেছে। আরে আমার বান্ধবী রে, জাস্ট চিল ইয়ার। জীবনে কিছু কিছু ঘটনার অভিজ্ঞতা থাকতে হয়। আমাদের আজকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিজ্ঞতা হলো। এত কিছু না ভেবে চল ক্যান্টিনে গিয়ে বসে। চল, কেয়ার করার আকাম যখন করছিস মুক্তি তো হবেই। এরপর তারা দুজন গিয়ে ক্যান্টিনে বসে। এদিকে আয়ান অফিসে আসার পরে অফিসে বসে শুধু মৌয়ের কথাই চিন্তা করছে। আজকের সকালের ঘটনার কথা চিন্তা করে আনমনে তার মুখে হাসি ফুটলো। তার চোখের সামনে শুধু মৌয়ের চেহারা ভাসছে। সে নিজের কাজে মনোযোগ দিতে পারছে না। হঠাৎ আয়ানের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে মনার নাম ভেসে উঠল। আয়ান তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। আয়ান বেবি, তুমি তো আমাকে ভুলে গিয়েছো। আজ 2 থেকে 3 দিন আমাকে ফোনই দাওনি তুমি, কেন? আসলে মনা, কাজের কিছু প্রেশার ছিল, তাই আর কি ফোন দেওয়া হয়নি। ও, এখন আমার চেয়ে কাজ বড় হয়ে গেল। আমাকে তো তুমি ধীরে ধীরে ভুলেই যাচ্ছ। আরে না, তেমন কিছু না। তো তেমন কি? আমি কিচ্ছু জানি না। তুমি এখন আমার সাথে রেস্টুরেন্টে দেখা করবে। আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখা করব। অল্প কিছু কাজ আছে, শেষ হলেই রওনা দিচ্ছে। আচ্ছা, তাড়াতাড়ি আসবা। বলে মনা ফোন রেখে দিল আর আয়ান কাজ ছেড়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে গেল। মৌ আর অহনা ক্যান্টিন থেকে বের হয়ে বাসায় যাওয়ার জন্য হাঁটছে, কিন্তু তাদের পথ আগলে দাঁড়ালো তুহিন। হাই মৌ, কেমন আছো? আরে তোরা হাবার মতো দাঁড়িয়ে আছিস কেন? ভাবিকে সালাম দে। এরপর তুহিন আর তার সাঙ্গপাঙ্গ মৌকে সালাম দিল। মৌ সালামের জবাব দিল। অহনা বলে উঠল, এই হচ্ছেটা কি? এইটা আমার ভাবি, বুঝেছেন আপনি? তুহিন অবাক হয়ে বলল, তোমার ভাবি মানে? আমার ভাবি মানে আমার ভাইয়ের স্ত্রী মৌ। কি বলছো এসব? কবে বিয়ে হলো মৌয়ের? সেটা আপনার জানতে হবে না। যেহেতু জেনেছেন যে মৌ বিবাহিত, তাই তার থেকে দূরে থাকবেন আপনি। তুহিন মৌয়ের হাত ধরে বলল, বিয়ে হয়েছে তো কি হয়েছে, ডিভোর্স দিয়ে আমি বিয়ে করে নেব।
এদিকে মৌয়ের হাত তুহিন ধরায় ভয়ে তার কলিজা শুকিয়ে যায়। অহনা আর মৌ দুজনেই চেষ্টা করছে তুহিনের থেকে মৌয়ের হাত ছাড়ানোর, কিন্তু কিছুতেই পারছে না। তখনই আয়ান এসে তুহিনের হাত জোরে চেপে ধরলো। ব্যথায় সে মৌয়ের হাত ছেড়ে দিল। আয়ান মনার সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছিল। তখনই মৌ আর আহনাকে সে দেখে, তাই গাড়ি থেকে নেমে পড়ে। আয়ান প্রচন্ড রেগে আছে। সে তুহিনকে উদ্দেশ্য করে বলল,